হ্যালো বন্ধুরা, স্থির তড়িতের লাইভ ক্লাস নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে। তো আমরা এখন যেটা করব, স্থির তড়িৎ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এগুলো সমাধান করব। মেইনলি যে সমস্যাগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা বারে বারে পরীক্ষায় আসে এ ধরনের সমস্যাগুলো, এবং এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে সাধারণত কি ধরনের ভুল হয় বা কোন জিনিসটা কম জানা থাকলে এই ভুলগুলো বেশি হতে পারে, এগুলো নিয়ে মেইনলি আমরা আলোচনা করব। তো যেহেতু এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তুমি নিজে ক্লাসটা দেখার পাশাপাশি অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করতে ভুলবে না। তো আমি একটু দেখি যে অলরেডি কে কে ক্লাসে এসে জয়েন করেছে। তো তারপর আমি প্রবলেমগুলো শুরু করে দিচ্ছি। তো আচ্ছা, তো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং অনেকে অলরেডি ক্লাসে এসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি সাইফ, আলমগীর, উদয়, শিশির, তোমাদেরকে দেখতে পাচ্ছি অলরেডি। তো যারা যারা জয়েন করেছো তারা অবশ্যই ক্লাসে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায়। তো আমি আর কথা না বাড়িয়ে প্রবলেম দিয়ে শুরু করি। প্রথমে আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বিকর্ষণ, অর্থাৎ হচ্ছে কুলম্বের সূত্র নিয়ে। তো কুলম্বের সূত্রটা প্রয়োগ করার জন্য যে জিনিসটা তোমার জানা থাকা লাগবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোন কোন ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্রকে ব্যবহার করতে পারি। যেমন যদি দুইটা বিন্দু চার্জ হয় বা পয়েন্ট চার্জ হয় তখন আমরা কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। যদি সুষম গোলাকার চার্জ হয়, অর্থাৎ সুষম গোলকের গায়ে চার্জ ছড়ানো থাকে, তখন হচ্ছে আমরা এই কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো এই ক্ষেত্রে সরাসরি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যায়। আর যদি বিন্দু চার্জ না হয় বা এরকম সুষম গোলাকার চার্জ না হয়, সেক্ষেত্রে আমরা গাউসের সূত্র ব্যবহার করে থাকি। তো এখন আমরা যেটা করব, আমরা প্রথম যে প্রবলেমটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে প্রথম কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, সেটার সাথে হাইড্রোজেনের যে নিউক্লিয়াস তার আকর্ষণ কতটুকু এটা আমরা জানতে চাই। তাহলে এটা আমরা সরাসরি কুলম্বের সূত্র দিয়ে বের করতে পারবো। কুলম্বের সূত্র অনুযায়ী দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের মান হচ্ছে F = 9 × 10⁹ শূন্যস্থানের জন্য Q1 Q2 d²। এই ফর্মুলা দিয়ে আমরা সেটা বের করে ফেলতে পারবো। তো আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব হচ্ছে চার্জের একক। আর একটা প্রোটনের চার্জও সেম কিন্তু পজিটিভ, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এই হচ্ছে একটা প্রোটনের চার্জ। তো আমরা ইলেকট্রন প্রোটনের চার্জ জানি সমান এবং বিপরীত। তো আমরা যদি এখন এই ভ্যালু বসাই এখানে, আমরা এখানে চার্জের শুধু মানটা বসাবো, কোনো প্লাস মাইনাস সাইনটা বসাবো না, শুধু আমাদের মানটা দরকার যে ওদের কতটুকু আকর্ষণ হয়। তো সেটা করার জন্য আমরা F = লিখলাম 9 × 10⁻9। এখানে 1.6 × 10⁻⁻19 এই পুরোটাকে আমি স্কয়ার করে দিতে পারি। এবার ডিসটেন্সটা কিভাবে পাবো? তো আমরা জানি যে একটা হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথ, সেই প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। একটা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম। তো 0.53 অ্যাংস্ট্রম যদি আমরা এখানে বসাই, 0.53 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10 মিটার। তো এটাকে আবার আমাদের স্কয়ার করে দিতে হবে। তো এটা খুব সহজ একটা প্রবলেম, কিন্তু স্টিল এটা করাচ্ছি এই কারণে যে এখানে না হয় পাওয়ারটা কম, -10 -19 এরকম। তো এরকম বড় বড় পাওয়ারকে যখন স্কয়ার করতে হয় অনেক সময় ক্যালকুলেটরের মেমোরি রেঞ্জের বাইরে চলে যায়। তো এই ধরনের প্রবলেম খুব সহজে আমরা কিভাবে করতে পারি। তো খেয়াল করে দেখো, আমরা এক কাজ করি, আমরা এখানে 9টা নিলাম, শুধু শুধু 9টা নিলাম। আর এখানে 1.6 স্কয়ার এটাকে নিলাম। নিচে হচ্ছে 0.53 স্কয়ার এটাকে নিলাম। এইবার 10 এর পাওয়ার গুলো আমরা আলাদা করে হিসাব করব। যেমন 10⁻9 ছিল, তাহলে এখানে 9 দিলাম। এখানে -19 স্কয়ার ছিল, তাহলে দুইবার আমরা 19 বিয়োগ করব। তারপরে নিচে -10 এখানে স্কয়ার ছিল, তাহলে দুইবার আমরা 10 যোগ করব। এই অংশটুকু আমরা চাইলে কিন্তু সহজে হিসাব করে ফেলতে পারি।
যেমন 19 কত হয় 38, তাহলে -38, তাহলে এখানে আমি একবারে লিখে ফেললাম -38। আবার 10 10 যোগ করলে 20, তাহলে এখানে কত থাকলো -18, -18 আর +9, তাহলে -9 হয়ে যায়। তাহলে এবার আমরা শুধু সামনের অংশটুকু হিসাব করলেই হয়ে যাবে। তো এবার যদি আমরা সামনের অংশটুকু হিসাব করি তাহলে কত আসে 9 ইনটু উপরে আসবে 1.6 স্কয়ার, নিচে 0.53 স্কয়ার। তো হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথ যে 0.53 অ্যাংস্ট্রম, এটা কিন্তু তোমার প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে। এই তথ্যটা তোমার জানা থাকতে হবে। কিছু কিছু জিনিস হচ্ছে মাথায় রাখা লাগবে, এটা প্রশ্নে সবসময় দিতেও পারে নাও দিতে পারে। যেমন পৃথিবীর ভর সবসময় দিয়ে দিবে না, সূর্যের ভর সবসময় দিয়ে দিবে না, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু এটা সবসময় দিয়ে দিবে না। তোমার কিছু জিনিস মাথায় রাখতেই হবে। আচ্ছা, যেটা আমরা করছিলাম 9 ইনটু 1.6 স্কয়ার বাই 0.53 স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার -9, 10 টু দি পাওয়ার -9। তো গুণ করলে আমরা পাচ্ছি 8.2 ইনটু 10 টু দি পাওয়ার -8, 8.2 ইনটু 10 টু দি পাওয়ার -8, 8.2 ইনটু 10 টু দি পাওয়ার -8। তো এই হচ্ছে পুরো প্রবলেমটার অ্যানসার। এত নিউটন আকর্ষণ এদের মধ্যে কাজ করবে। তো এটা ছিল যে একটা হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে থাকা অবস্থায় একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের যে নিউক্লিয়াসটা অর্থাৎ তার প্রোটন, তার মধ্যে আকর্ষণ কতটুকু হয়। তো এটা আমরা এইভাবে করলাম। তো এই ধরনের হিসাব নিকাশ আমাদের অন্যান্য চ্যাপ্টারেও করতে হয়, যেমন পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা বা নিউক্লিয়ার ফিজিক্স, সেখানে এই বড় বড় পাওয়ারের ক্যালকুলেশন গুলো করতে হয়। তখন এই পদ্ধতিটা খুব কাজে লাগতে পারে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে এই পাওয়ার গুলো নিয়ে অনেক রকম ভুল হয়, তখন উল্টাপাল্টা রেজাল্ট চলে আসে। আচ্ছা, তো আমরা একটা প্রবলেম করলাম, সেটা হচ্ছে কুলম্বস ল থেকে। এবার আমরা সেকেন্ড প্রবলেমটাতে যাই। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে তড়িৎ প্রাবল্য নিয়ে। তড়িৎ প্রাবল্যের যে প্রবলেমটা, সেটা কিরকম আমরা আগে একটু দেখে নিই। সেটা হচ্ছে প্রথমে সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করি আমরা। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে যে বাহুগুলো সমান সমান, তিনটা বাহুর দৈর্ঘ্য একেবারে সমান। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, আমরা ধরে নিই যে প্রত্যেকটা বাহু আমি দিলাম 1 মিটার করে, 1 মিটার 1 মিটার 1 মিটার। এই শীর্ষে আমি বলে দিলাম একটা চার্জ, সেটা হচ্ছে 1 কুলম্ব। এই শীর্ষে একটা 1 কুলম্ব চার্জ, তো ধরলাম এটা হচ্ছে সেই চার্জটা। আর এই শীর্ষে আরেকটা চার্জ, সেটা হচ্ছে -1 কুলম্ব, তো ধরলাম এটা হচ্ছে আমাদের সেই -1 কুলম্ব চার্জটা। তো এখন আমরা যদি এই অপর শীর্ষে যেটা বাকি, সেখানে একটা 1 কুলম্ব চার্জ রাখি, তাহলে তার উপরে যে লব্ধি বলটা কাজ করবে সেটাই আসলে প্রাবল্যের মান ও দিক বোঝাবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত। তো যদি প্রাবল্য কত বলে, তখন কিন্তু প্রাবল্যের মানও বের করা লাগবে, দিকও বের করা লাগবে, তাই না? তাহলে প্রাবল্যের মান ও দিক এটা বের করা লাগবে। তো এরপরে আমরা আরেকটা প্রবলেমে যাব, আগে এই প্রবলেমটা সলভ করে নিই প্রাবল্য সংক্রান্ত। তো আমরা জানি যে প্রাবল্যের ফর্মুলা ই, সেটা হচ্ছে শূন্য স্থানে 9 × 10⁹ Q/r²। এই যে ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে যে চার্জের কারণে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেই চার্জ, আর এই আর হচ্ছে ওই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে দূরত্ব। তাহলে এখন এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ হচ্ছে দুইটা, এই লালটা +1 কুলম্ব আর এই সবুজটা -1 কুলম্ব। তাহলে প্রথমে আমরা লালটা নিয়ে কাজ করি। পজিটিভ চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে তৈরি হয়, তার মানে পজিটিভ চার্জ থেকে বাইরে। তাহলে এই বরাবর এই পয়েন্টে এই ডিরেকশনে একটা তড়িৎ ক্ষেত্র আমরা পাবো, এটার নাম দিলাম E1। তাহলে এই রেখা বরাবর আমরা এদিকে একটা তড়িৎ ক্ষেত্র পাবো E1। তাহলে E1 এর ভ্যালুটা হবে 9 × 10⁹ সেন্ট্রাল চার্জ বা ক্ষেত্র সৃষ্টিকারী আধান ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার 1 স্কয়ার। তাহলে শেষমেশ আমরা 9 × 10⁹ পাচ্ছি। দিক কোন দিকে? এই বরাবর। নেগেটিভ চার্জের নিজের দিকে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়, নেগেটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে নিজের দিকে। তাহলে নিজের দিকে যদি তৈরি হয়, তাহলে কি রকম? সেটা হচ্ছে এই বরাবর তৈরি হবে। তাহলে এই বাহু বরাবর এই নেগেটিভ চার্জের নিজের দিকে।
তাহলে এইটাকে আমরা নাম দিলাম E2। তাহলে এখানে দূরত্ব যেহেতু সেম এবং চার্জের পরিমাণও যেহেতু সেম, E2 এর ভ্যালুটাও সেম আসবে 9 × 10⁹, কিন্তু দিকটা হবে এদিকে। এইবার এই দুই তড়িৎ প্রাবল্যের যে লব্ধি সেটা কোন দিকে কাজ করবে দেখি। সামান্তরিক সূত্র অনুযায়ী সামান্তরিকের যে কর্ণটা এটাই হবে লব্ধি। তো লব্ধি নির্ণয়ের জন্য এই মাঝের অ্যাঙ্গেলটা আমাদের জানা দরকার। একটা সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি করে। তাহলে এই বাইরের কোণটা কত হবে? সহজেই বোঝা যাচ্ছে, 120 ডিগ্রি হবে। তাহলে এটা হবে 120 ডিগ্রি। তাহলে এবার এই যে মাঝখানে কর্ণটা এটাই তো লব্ধি, তাহলে এটার মান এবং দিক আমরা বের করে ফেলতে পারি। তাহলে এটার মান এবং দিক বের করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে √E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2 E1 E2 cos 120 এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এবার আমি একটা ক্যালকুলেটরের সাহায্যে এই প্রবলেমটা সলভ করে ফেলি। √9 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস 2 × 9 × 9 ইনটু cos 120, তাহলে চলে আসে 9। তাহলে এটা এক্স্যাক্টলি 9 আসে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 9। তো এই হচ্ছে মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার মান সমান হওয়ায় এবং তারা 120 ডিগ্রিতে কাজ করায় লব্ধির মানটাও 9 আসছে, 9 × 10⁹। তো এটা আসলে আমরা আগে থেকে এমনিও বুঝতে পারতাম, সেটা হচ্ছে ভেক্টরের চ্যাপ্টারে আমরা একটা ম্যাথ করেছিলাম যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তারা যদি 120 ডিগ্রিতে কাজ করে, তখন লব্ধির মানটা সেম আসে, যে কোনো একটা ভেক্টরের সমান আসে। এই তো এখন অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? অ্যাঙ্গেলটা বের করার জন্য যে কোনো একটা ভেক্টরের সাথে আমরা অ্যাঙ্গেল বের করতে পারি। ধরা যাক এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই থিটা। তাহলে আমরা লিখব হচ্ছে tan থিটা ইকুয়ালস, এটা কার সাথে করে? E1 এর সাথে। এদিকে থাকবে E2 sin 120 E1 প্লাস E2 cos 120। তাহলে এটা করলে যদি ভ্যালু বসাও তাহলে দেখবে থিটা আসে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে হচ্ছে এই রেখা থেকে 60 ডিগ্রি, তার মানে হচ্ছে এই বাহুর সমান্তরাল আসবে। তো এই হচ্ছে আমরা একটা তড়িৎ প্রাবল্যের মান এবং দিক কিভাবে বের করতে পারি। কিভাবে করলাম? প্রথমে একটার জন্য মান বের করলাম, দ্বিতীয়টার জন্য মান বের করলাম, মাঝখানের অ্যাঙ্গেলটা থেকে ভেক্টর লব্ধি করে দিলাম, তারপর হচ্ছে টোটাল তড়িৎ প্রাবল্যের মানটা চলে আসলো। সো এই সেম আইডিয়া কাজে লাগিয়ে এখন আমরা ডিফারেন্ট আরেকটা প্রবলেম করব। সেটা হচ্ছে একটা ষড়ভুজ দিয়ে, এটা সরিয়ে দিচ্ছি, এটা সরিয়ে দিচ্ছি। এবার আমরা একটা ষড়ভুজ নিয়ে একটা প্রবলেম সলভ করব। সুষম ষড়ভুজ বা একটা রেগুলার হেক্সাগন। তাহলে এই হচ্ছে আমার একটা সুষম ষড়ভুজ বা রেগুলার হেক্সাগন। তো সুষম ষড়ভুজ মানে হচ্ছে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই ষড়ভুজের প্রত্যেকটা কোণায় 1 কুলম্ব করে চার্জ রাখা, এখানে 1 কুলম্ব, এখানে 1 কুলম্ব, এরকম চার্জ রাখা। তারপর এই যে ষড়ভুজের যে কেন্দ্রটা, তার মানে ষড়ভুজের কর্ণগুলো যদি আমি যোগ করি, যে বিন্দুতে এসে মিলবে সেটাই হচ্ছে ষড়ভুজের কেন্দ্র। এই হচ্ছে কেন্দ্র আমাদের। তো এখানে 1 কুলম্ব চার্জ রাখা, এখানে 1 কুলম্ব চার্জ রাখা, এইখানে 1 কুলম্ব চার্জ রাখা, এখানেও 1 কুলম্ব চার্জ রাখা, এখানেও 1 কুলম্ব চার্জ রাখা, কিন্তু এখানে কিছু নেই, এই জায়গাটা ফাঁকা। তো আমাকে বলতে হবে এই যে কেন্দ্র, কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত, এটা বলতে হবে। তো এই সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত এবং কোন দিকে সেটা আমাকে কমেন্টে জানাও। আর এই বিন্দুগুলোর হচ্ছে আমরা চাইলে নাম দিতে পারি। আমরা এখান থেকে শুরু করতে পারি। এই কর্নারটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই কর্নারটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ। তাহলে এই যে এই কর্নারটা হচ্ছে সি আর কি। তো আমি এখানে লিখলাম না, আলাদা করে বুঝিয়ে যাচ্ছে এ বি সি ডি ই এফ। আর কেন্দ্রটা হচ্ছে ও।
তো তোমাকে কমেন্টে বলতে হবে যে কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত এবং সেটা কোন দিকে। তো প্রথমে মনে হতে পারে যে এটা হয়তো অনেক কঠিন, কারণ অনেকগুলো চার্জ, সবগুলোর জন্য আমি হিসাব করব, আবার ভেক্টর লব্ধি করব, এরকম ব্যাপার স্যাপার। তো আসলে মোটেও কঠিন না, জিনিসটা আসলে খুব সোজা। তো তাও আমি একটু দেখি কমেন্টে কেউ অ্যান্সার দিয়েছো কিনা। আচ্ছা, তো দেখো আমি এই প্রবলেমটা সলভ করে দেই, তোমরা মিলিয়ে নাও। এখানে এই যে 1 কুলম্ব, এটা কোন দিকে তড়িৎ প্রাবল্য সৃষ্টি করবে? এখান থেকে ঠিক বাইরের দিকে। তাহলে এই 1 কুলম্ব এই পয়েন্টে কোনো চার্জ থাকলে তাকে যতটুকু ধাক্কা দিত, ঠিক অপোজিট প্রান্তে এই যে 1 কুলম্ব সে আবার এদিকে ধাক্কা দিয়ে সেটাকে নিউট্রালাইজ করে দিবে। তাহলে এটা এটাকে নিউট্রালাইজ করে দিবে, এটা এটাকে নিউট্রালাইজ করে দিবে। তাহলে এই দুইটা চার্জের জন্য এইখানে থাকা কোনো চার্জ কোনো লব্ধি বল অনুভব করবে না। আবার একইভাবে এই চার্জটা এবং তার বিপরীত দিকে থাকা এই চার্জটা, এদের যেহেতু দূরত্ব সমান এবং মান সমান, ও এই মাঝখানে থাকা কোনো চার্জকে যতটুকু ধাক্কা দিবে ও ততটুকুই ধাক্কা দিবে। কাজেই এরা দুইজনকে নাকচ করে দিবে। কাজেই এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে কেবল থাকলো এই চার্জটা। এই চার্জটা 1 কুলম্ব, সে এই কেন্দ্রে কতটুকু তড়িৎ প্রাবল্য সৃষ্টি করবে সেটা হচ্ছে এই দূরত্বটা জানলেই আমরা পেরে যাব। এখন সুষম ষড়ভুজের ভিতরে এই যে কর্ণগুলো যোগ করলে যে ত্রিভুজগুলো তৈরি হয়, এরা প্রত্যেকে আবার সমবাহু ত্রিভুজ। কারণ এই অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি। এটা কিভাবে 60 ডিগ্রি হলো তোমরা একটু চিন্তা করলেই বুঝে যাবে। তাহলে সুষম ষড়ভুজের ভিতরে এই যতগুলো ত্রিভুজ তৈরি হচ্ছে সেই সবগুলোই হচ্ছে এক একটা সমবাহু ত্রিভুজ। কাজেই এই বাহুটা যদি 2 মিটার হয় তাহলে এই দূরত্বটাও আসলে 2 মিটার। তাহলে অ্যানসারটা হবে E equals 9 into 10 to the power 9। এই চার্জের কারণে তড়িৎ প্রাবল্য সৃষ্টি হচ্ছে, তাই এটা উপরে, আর এই দূরত্বটা হচ্ছে 2 মিটার, তাহলে এখানে নিচে 2 স্কয়ার। দিক হবে এই পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে, তার মানে OD বরাবর, OD বরাবর, তাহলে হচ্ছে OD এর দিকে, OD এর দিকে। তাহলে 9 into 10 to the power 9, 1/2 স্কয়ার, আর দিক হচ্ছে OD এর দিকে। এই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, তো আমি এবার অ্যানসার গুলো একটু দেখি কে কে কি দিয়েছো। অনেকেই বলেছো শূন্য। না, শূন্য হবে না, কারণ এখানে তো কোনো চার্জ নাই। কেন্দ্রে আমি যে তড়িৎ প্রবাহটা বের করতে বললাম, এই চার্জগুলোর প্রভাব নাকচ হয়ে যাচ্ছে, এটাটা নাকচ হয়ে যাচ্ছে না, এটাটা থেকে যাবে। সো ওডি বরাবর, অনেকে অ্যানসার লিখেছো যে ওডি বরাবর, ডি বরাবর অনেকে লিখেছো, তাদের অ্যানসারটা পার্শিয়ালি সঠিক যে হ্যাঁ ডি বরাবর, যেমন শিশির লিখেছো ডি বরাবর। কিন্তু রেজাল্টটা হচ্ছে এই শুধুমাত্র একটা চার্জের কারণে যতটুকু ততটুকু, এই একটা চার্জের কারণে যতটুকু ততটুকু। তো আমরা হচ্ছে এবার অ্যানসারটা বের করে ফেলি। কত হয়? 9 into 10 to the power 9 into 1/4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2.25 into 10 to the power 9, 2.25 into 10 to the power 9, আর দিকটা হচ্ছে OD বরাবর। তো এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকে সঠিক উত্তরটা নিয়ে আসতে পেরেছো। শুরুতে অনেকে আবার 1 লিখছিলে, 1 না, 2.25 10 to the power 9, যেমন মিম লিখেছো এই অ্যানসারটা, নাফিসা লিখেছো, তারপর সালমা আলমগীর, তারপর দেখতে পাচ্ছি সীমান্ত, তোমরা সবাই এই সঠিক উত্তরটা দিতে পেরেছো 2.25 into 10 to the power 9 এবং OD বরাবর। তাহলে এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম ছিল। তো এরকম যখন দিবে তখন এইভাবে তুমি হিসাব করে চিন্তা ভাবনা করে অ্যানসারটা দিতে পারবে। তো এবার একটু চিন্তা করে দেখো, এটা যদি সুষম ষড়ভুজ না হয়ে একটা সুষম অষ্টভুজ হয়, অক্টাগন, সেখানে যদি আমরা এই কাজ করি, একটা বাদ দিয়ে বাকি সবগুলোতে 1 দেই, তখন তিনটা 6টা ক্যান্সেল হয়ে যাবে, একটা থাকবে। কিন্তু সেক্ষেত্রে বাহুর থেকে আবার তোমাকে এই দৈর্ঘ্যটা বের করে নিতে হবে, কারণ এখানে সমকোণী সমবাহু ত্রিভুজ হচ্ছে, বাট এটা যদি অষ্টভুজ হতো তখন কিন্তু এটা সমবাহু ত্রিভুজ হতো না, তখন কিন্তু ডিফারেন্ট হতো, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সেখান থেকে বের করে নেওয়া যেত। তো এটা হচ্ছে প্রাবল্য সংক্রান্ত আরেকটা প্রবলেম। তো আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের প্রবলেম সলভ করার সময় আমি যে কথাগুলো বললাম সেটা অবশ্যই মাথায় রাখবে।
আর এই জন্যই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই এই প্রবলেমগুলো সম্পর্কে সতর্ক হতে পারে। তো এরপরে আমরা হচ্ছে আমাদের থার্ড প্রবলেমটাতে যাই। থার্ড প্রবলেমটা হচ্ছে তড়িৎ বিভব সংক্রান্ত, স্থির বৈদ্যুতিক বিভব বা ভোল্টেজ। তো বিভব সংক্রান্ত প্রবলেমটাতে আমরা এখন একটু যাচ্ছি। তো আমরা এখানে একটা গোলক কল্পনা করি। গোলক, এটা একটা গোলক, আর এটার ভিতরে সমকেন্দ্রিক আরেকটা গোলক, দুইটা গোলক। পরিবাহী গোলকের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি পরিবাহী গোলকে কোনো চার্জ দেই, সেটা হচ্ছে গোলকের সম্পূর্ণ বাইরের অংশ জুড়ে সুষমভাবে ছড়িয়ে পড়ে। পরিবাহী গোলকের ভিতরে কোনো চার্জ থাকে না, সেটা ফাঁপা হোক কিংবা নিরেট হোক, পরিবাহী গোলকের ভিতরে আসলে চার্জ থাকে না। পরিবাহী গোলকে চার্জ দেওয়া মাত্র সেটা বাইরের অংশে চলে আসে এবং পুরো গোলক জুড়ে সুষমভাবে ছড়িয়ে থাকে। তো এটা হচ্ছে পরিবাহী গোলকের বৈশিষ্ট্য। তো এখন এটা হচ্ছে দুইটা ফাঁপা গোলক এবং পরিবাহী, কাজেই আমি যদি বাইরেরটায় +5 কুলম্ব চার্জ দেই, সেটা সুন্দর মতো পুরোটা জুড়ে ছড়িয়ে থাকবে। আর ভিতরেরটায় আমি দিলাম -5 কুলম্ব চার্জ। ভিতরের যে গোলকটা, তার রেডিয়াস হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে R1, R1 হচ্ছে 2 মিটার। আর বাইরের যে গোলকটা, তার রেডিয়াস হচ্ছে R2 এবং R2 হচ্ছে 4 মিটার। তো এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া। এরপরে প্রশ্নে বলা যে এই কেন্দ্র থেকে 1 মিটার দূরত্বে বিভব কত আর 5 মিটার দূরত্বে বিভব কত। তাহলে 1 মিটার দূরত্বে বিভবটাকে আমরা V1 লিখলাম, আর 5 মিটার দূরত্বের বিভবটাকে আমরা V5 লিখলাম। তো এখন 5 মিটার কত দূরে? এটা হচ্ছে দুইটা গোলকেরই বাইরে। যদি গোলকের বাইরে থাকে, তখন সরাসরি বিভবের ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি যে বিভবের ফর্মুলা ছিল শূন্যস্থানে 9 × 10⁹ কেন্দ্রীয় চার্জ, যে চার্জ হচ্ছে এই বিভবটা তৈরি করবে, সেই কিউ ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দূরত্ব আর। এই হচ্ছে বিভবের ফর্মুলা। তাহলে এবার আমরা দুইটা গোলকের জন্য আলাদা করে হিসাব করে যোগ করে দিব, কারণ বিভব তো স্কেলার, আমরা নরমালি যোগ করতে পারবো। তাহলে এখানে V5 আমরা বের করতে চাই। তাহলে V5 এর জন্য 9 × 10⁹। প্রথম গোলকের কেন্দ্র থেকে দূরত্ব কত? 5 মিটার। তাহলে প্রথম গোলকের কেন্দ্র থেকে যদি দূরত্ব 5 মিটার হয়, তাহলে তার চার্জ হচ্ছে ভিতরেরটায় -5 আর দূরত্বটা হচ্ছে 5। তাহলে কি হবে? -5/5। এরপরে বাইরের যে গোলকটা, তার জন্যও আবার 9 × 10⁹। এইবার এই গোলকের চার্জ কত? +5 কুলম্ব। তাহলে আমরা +5 কুলম্ব দিচ্ছি এবং এই গোলকের কেন্দ্র থেকে আমাদের দূরত্ব কত? 5। তাহলে আমরা এখানে 5 দিচ্ছি। তাহলে দেখো কাটাকাটি হয়ে কত হয়ে যাচ্ছে? এইটা -1, এটা +1। তাহলে 9 × 10⁹, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, কাটাকাটি হয়ে শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এই দুই গোলকের বাইরে যেখানেই আমরা যাই না কেন, আমরা আসলে কোনো তড়িৎ বিভব পাবো না। এই হচ্ছে কথা। তাহলে 5 মিটার দূরে বিভবটা আসলো 0। তাই আমরা V5 এখানে লিখে রাখলাম 0। তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা কি, সেটা হচ্ছে বিন্দু চার্জ হোক বা সুষম গোলাকার চার্জ হোক, যদি গোলকের বাইরে থাকি আমরা সরাসরি এই সূত্রটাই ব্যবহার করব এবং দূরত্বটা নিব কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এটা হিসাব করে আমাদের আসলো V5 0, 5 মিটার দূরত্বে বিভবটা 0। এইবারে আমরা আসি একেবারে কেন্দ্রে বিভবটা কত। কেন্দ্রে বিভবটা বের করার জন্য আমরা একই ফর্মুলা ইউজ করব, তবে আমাদের একটা জিনিস তখন মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটা গোলকের, সুষম গোলকের ভিতরের বিভব হচ্ছে তার পৃষ্ঠের বিভবের সমান। ভিতরের যে কোনো জায়গায় বিভবটা হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। কাজেই আমরা যদি এখন ভিতরে 1 মিটার দূরত্বে বের করতে চাই, তাহলে বাইরের গোলকের জন্য আসি একবার, ভিতরের গোলকের জন্য আসি একবার। বাইরের গোলকের জন্য 9 × 10⁹, বাইরের গোলকের চার্জ 5 কুলম্ব। কিন্তু আমরা এখন গোলকের কোথায়? ভিতরে। ভিতরে থাকলে আমরা দূরত্ব কোনটা বসাবো? পৃষ্ঠেরটা, অর্থাৎ রেডিয়াস। তাহলে বাইরের গোলকের রেডিয়াস হচ্ছে 4, আমাকে 4 বসাতে হবে এখানে। এইবার আসি ভিতরের গোলকে, 9 ×
9। ভিতরের গোলকের চার্জ কত? -5। তাহলে আমরা এখানে -5 লিখলাম। তাহলে -5 লেখার পর এখন কি করতে হবে? এখন হচ্ছে দূরত্ব বসাবো। তো আমরা 1 মিটার দূরত্বে যদি থাকি কেন্দ্র থেকে, তাহলে আমরা ভিতরের গোলকেরও কিন্তু ভিতরের গোলকের রেডিয়াস ছিল 2 মিটার। তাহলে ভিতরে চলে গেলে পৃষ্ঠের দূরত্ব বসাতে হয়। তাহলে এখানে আমরা বসাবো 2 মিটার। তাহলে এখানে আমরা 9 × 10⁹ টা কমন নিতে পারি 5/4 - 5/2। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। তাহলে 5/4 - 5/2 চলে আসে -1.25। এটাকে আমরা 9 × 10⁹ দিয়ে মাল্টিপ্লাই করলাম, পেয়ে যাব -1.125 × 10⁻10 -1.125 × 10⁻10। এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এই হলো আমাদের অ্যানসার, আমরা আমাদের অ্যানসারটা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। একটা পরিবাহী গোলকের যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে থাকব, বিভব বের করার জন্য আমরা ওই টোটাল দূরত্বটাই, কেন্দ্র থেকে টোটাল দূরত্বটা ব্যবহার করতে পারবো। কিন্তু যখনই আমরা ভিতরে চলে যাব, তখন হচ্ছে পৃষ্ঠের দূরত্বটা অর্থাৎ রেডিয়াস ইউজ করতে হবে আমাদেরকে। রেডিয়াস ইউজ করে আমরা যে অ্যানসারটা পাই সেটাই আমরা এখানে লিখে দিব। তো -1.125 10⁻10 এই হচ্ছে আমাদের বিভবের ভ্যালু। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই অ্যানসারটা দিতে পেরেছো। তো একটা ছিল V50 আর V1 হচ্ছে -1.125 × 10⁻10। এটা আমি এখানে লিখে দেই, -1.125 10⁻10। এই হচ্ছে বিভবের ফর্মুলা। তো আমরা এই প্রবলেমটাও শেষ করে ফেললাম। তো এখানে সতর্ক থাকার বিষয় ছিল যে গোলকের ভিতরে এবং বাইরে আমরা কিভাবে বিভব নির্ণয় করব। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা পরিবাহী গোলকের ভিতরে চলে গেলে পৃষ্ঠের বিভবটাকে ইউজ করি। এর কারণটা হচ্ছে পরিবাহী গোলকের ভিতরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না। বিভব তো হচ্ছে কাজের হিসাব, যে অসীম দূরত্ব থেকে একটা 1 ইউনিট পজিটিভ চার্জকে ওই বিন্দু পর্যন্ত আনতে যে পরিমাণ কাজ হয় সেটাই হচ্ছে বিভবের মান। তো এখন এই জন্য যখন আমরা অসীম থেকে চার্জটাকে আনা শুরু করব, পৃষ্ঠ পর্যন্ত আনতে আমাকে কাজ করতে হবে, কারণ বাইরে হচ্ছে তড়িৎ প্রাবল্য থাকে। কিন্তু যখনই আমি গোলকের ভিতরে ঢুকে যাচ্ছি, গোলকের ভিতরে আর কোনো তড়িৎ প্রাবল্য নেই। যেহেতু গোলকের ভিতরে তড়িৎ প্রাবল্য নেই, তাই বল প্রয়োগ করবে না, তাই আমাকে কোনো কাজ করতে হবে না। চার্জটা সমবেগে এমনি এমনি যেতে পারবে। কাজের ভিতরে যেখানেই যাই না কেন আমাকে আর এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না। তাহলে কাজ যেহেতু করতে হচ্ছে পৃষ্ঠ পর্যন্ত, তাই বিভবের হিসাবটাও হবে পৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ দূরত্বটা তখন নিতে হবে কেন্দ্র থেকে পৃষ্ঠ, রেডিয়াস। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এটা গেল আমাদের হচ্ছে বিভব সংক্রান্ত একটা প্রবলেম। তো এইবার আমরা বিভব সংক্রান্ত আরো একটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে এরকম একটা প্রবলেম। আমরা শূন্য স্থানে 3টা বিন্দু নিলাম। ধরা যাক এটা একটা বিন্দু, বা এটা পরে দেই, এটা একটা বিন্দু, এটা হচ্ছে এ, এটা একটা বিন্দু বি, এটা একটা বিন্দু সি। তো এই 3টা বিন্দুতে আগে থেকে কিছু ছিল না, একেবারে ফাঁকা, শূন্য। তো আমরা এখন অসীম দূরত্ব থেকে একটা একটা করে চার্জ এনে এই বিন্দুগুলোতে রাখবো। প্রথমে আমরা এ বিন্দুতে একটা চার্জ নিয়ে আসলাম, এই চার্জটা হচ্ছে 3 কুলম্ব। তারপরে আমরা অসীম থেকে বি বিন্দুতে একটা চার্জ নিয়ে আসলাম, সেটা হচ্ছে 4 কুলম্ব। আমি একটু চার্টটা বড় করে লিখি। এরপরে সি বিন্দুতে আরেকটা চার্জ নিয়ে আসলাম, এই চার্জটা মনে করো 5 কুলম্ব। তো আগে থেকে কোনো কিছু ছিল না, আমরা একে একে এই চার্জগুলোকে 3 4 5 এই চার্জগুলোকে এই বিন্দুতে নিয়ে আসলাম, এবং এদের মাঝখানে দূরত্ব হচ্ছে 2 মিটার করে, 2 মিটার 2 মিটার এরকম। এ থেকে বি এর দূরত্ব 2 মিটার, বি থেকে সি এর দূরত্ব 2 মিটার। তাহলে এরকম 2 মিটার 2 মিটার করে দূরত্ব। তো এই হচ্ছে কথা। তো এখন তোমাকে হিসাব করতে হবে, এই যে তুমি কাজটা করলে, এ তে 3 কুলম্ব নিয়ে আসলে, 2 মিটার দূরে বি তে 4 কুলম্ব নিয়ে আসলে, একই সরল রেখা বরাবর সি বিন্দুতে
5 কুলম্ব নিয়ে আসলে তোমাকে টোটাল কতটুকু কাজ করতে হবে, এই হচ্ছে প্রশ্ন। টোটাল কতটুকু কাজ করতে হবে। তো বিভব দিয়েই আমরা আসলে কাজের হিসাব করতে পারি। কাজ যদি হয় ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে ভি কিউ। ভি হচ্ছে যেই বিন্দুতে আমরা চার্জটা নিয়ে আসব ওই বিন্দুর বিভব, আর কিউ হচ্ছে ওই বিন্দুতে আমরা বাইরে থেকে বা অসীম থেকে যে চার্জটাকে নিয়ে আসলাম। তার মানে কিউ হচ্ছে এক্সটার্নাল চার্জ বা বহিস্থ চার্জ যাকে আমরা নিয়ে এসেছি, আর ভি হচ্ছে যে বিন্দু নিয়ে আমরা আলোচনা করব সেই বিন্দুটা বিভব। এই হচ্ছে কথা। তাহলে আমরা এখন কাজ হিসাব করা শুরু করি। এ বি সি তিনটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে কাজ হিসাব করি, তাহলেই হয়ে যাবে। তাহলে এ বিন্দুর জন্য আমরা কাজের পরিমাণ লিখলাম ডাব্লিউ এ। তো প্রথমে তো কোনো চার্জ ছিল না, আমরা এই চার্জগুলোকে সরিয়ে ফেলি। প্রথমে কোনো চার্জ ছিল না, তাহলে কোনো চার্জ না থাকা অবস্থায় এ বিন্দুর বিভব কত? শূন্য। তাহলে এ বিন্দুর বিভব যেহেতু শূন্য, আমরা লিখলাম শূন্য, ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ ইনটু যেই চার্জটাকে আমরা নিয়ে আসবো, এই যে 3 কুলম্ব চার্জকে আমরা নিয়ে আসলাম, তাহলে এই 3, তাহলে কত আসলো? 0 জুল। তার মানে প্রথমে এই চার্জটাকে আনতে আমাদের কোনো কৃত কাজ করতে হচ্ছে না। এইবার বি বিন্দুতে আসি, ডাব্লিউ বি। এখানে আমরা একটা চার্জ নিয়ে আসব। এখন এ বিন্দুতে তো আগে থেকেই একটা চার্জ বিদ্যমান, তাহলে এই লাল চার্জটা বি বিন্দুতে নিশ্চয়ই একটা বিভব তৈরি করে রাখবে। সেই বিভবটা কত একটু দেখি। এই এ বিন্দুতে 3 কুলম্ব চার্জ এই 2 মিটার দূরে বি বিন্দুতে কত বিভব তৈরি করবে? শূন্য স্থানে 9 × 10⁹ ইনটু যে বিভব তৈরি করে 3 ডিভাইডেড বাই দূরত্ব 2, তাহলে 9 × 10⁹ ইনটু 3/2। তাহলে এই হচ্ছে আমাদের বিভবের মান। আর সেখানে এই মানটা আমি এখানে একবার লিখে ফেলি। এখানে আমি নিয়ে আসব কোন চার্জটা? এখানে আমি নিয়ে আসব হচ্ছে 4 কুলম্ব চার্জ, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের ভিবি। তাহলে ভিবি আমরা বের করে ফেলেছি 9 × 10⁹ 3/2। আর নিয়ে আসলাম কত চার্জ? এই বিন্দুতে সবুজ চার্জটা আমরা নিয়ে আসলাম 4 কুলম্ব। তাহলে 4 কুলম্ব দিয়ে গুণ করে দিব। তাহলে যত আসে সেটা আমরা দেখি কত আসে। 9 × 10⁹ 9 × 10⁹ ইনটু 3/2 ইনটু 3/2, 9 × 10⁹ 3/2 ইনটু 4। তাহলে চলে আসে 5.4 10⁻10। তাহলে আমি এটা একটু কাছাকাছি লিখি, 5.4 10⁻10। এই 5.4 10⁻10 এই হচ্ছে WB এর মান। এইবার আমরা হচ্ছে WC বের করতে চাই। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি। তাহলে আমাদের প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে হচ্ছে VC। তাহলে আমরা WC কে লিখতে পারবো VC ইনটু যেই চার্জটা এখানে নিয়ে আসব। তাহলে VC আগে বের করি। এখন বলো এই সি বিন্দুতে কে বিভব তৈরি করবে? এইটা নাকি এইটা নাকি দুইটাই? आंसर হচ্ছে হ্যাঁ দুইটাই, কারণ দুইটা চার্জই তো উপস্থিত। তাহলে প্রথমে একটার জন্য চিন্তা করি, লাল চার্জটার জন্য চিন্তা করি। লাল চার্জটার জন্য সি বিন্দুতে শূন্য স্থানে 9 × 10⁹ চার্জের পরিমাণ 3 আর দূরত্ব কত? 4। এরপর সবুজ চার্জটার জন্য চিন্তা করি, 4 কুলম্ব যেটা, 9 × 10⁹ সবুজ চার্জ কত? 4, দূরত্ব কত? 2। তাহলে ভিসি টা কত আমি একটু লিখে ফেলি। ভিসি হচ্ছে 9 × 10⁹, এটা আমরা কমন নিলাম। এবার 3/4 প্লাস 4/2 করলে আসে 2.475 × 10⁻10। তাহলে এতটুকু হচ্ছে এই সি বিন্দুর বিভব। কার জন্য? এই লাল সবুজের জন্য। আর সি বিন্দুতে আমরা নিয়ে আসব কাকে? নীল রঙের চার্জটাকে, 5 কুলম্ব। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে 1.2375 10⁻11 1.2375 10⁻11। তো এই সবগুলো যোগ করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের টোটাল কাজের মান। তাহলে W ইকুয়ালস WA WB WC, এই হচ্ছে টোটাল রেজাল্ট। তাহলে যোগ করলে আসে টোটাল
এই দুটো যোগ করি তাহলে হয়ে যাবে, কারণ একটা তো 0। 5.4 ইনটু 10 টু দি পাওয়ার 10 প্লাস 1.2375 ইনটু 10 টু দি পাওয়ার 11। তাহলে রেজাল্টটা হচ্ছে 1.7775 10 টু দি পাওয়ার 11। 1.7775 10 টু দি পাওয়ার 11 এত জুল। এই হচ্ছে টোটাল রেজাল্ট। তো এই হচ্ছে আমাদের প্রবলেমটার অ্যানসার। তো এই প্রবলেমটা আমরা করে ফেললাম। তো এটা একটু অপেক্ষাকৃত জটিল ছিল আগের প্রবলেমগুলোর চেয়ে। তো এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা পয়েন্টের জন্য কাজ হিসাব করে দেখলাম যে টোটাল কতটুকু কাজ করতে হচ্ছে, তারপর সেগুলো যোগ করে দিয়ে আমরা বের করে ফেললাম যে মোট কাজের পরিমাণ কত। এই হচ্ছে টোটাল কাজের পরিমাণ। তো অনেকে নিশ্চয়ই এটা অলরেডি সলভ করে ফেলেছো এবং অ্যানসারটা লিখে ফেলেছো কমেন্টে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে মিম, শিশির, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তার মধ্যে নাফিসা জিজ্ঞেস করেছিলেন যে 4.2 কিভাবে 4/2 কিভাবে ছিল, কারণ এই 4 কুলম থেকে এই সি এর দূরত্ব মাত্র 2 মিটার, এইজন্য 4/2। বাকি আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এই ছিল হচ্ছে বিভব সংক্রান্ত একটা প্রবলেম। তো আমরা টোকেনগুলো সরিয়ে দিচ্ছি, দিয়ে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাব এখন। তো আমরা বিভবের সাহায্যে কাজের হিসাব কিভাবে করতে হয় সেটা দেখলাম এবং এই সংক্রান্ত একটা প্রবলেম সলভ করে ফেললাম। এবারে আমরা চলে যাব হচ্ছে ধারক সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে। ধারক বা ক্যাপাসিটর। তো আমরা জানি যে ক্যাপাসিটর কিভাবে তৈরি করে। ক্যাপাসিটরে হচ্ছে এরকম দুটো প্যারালাল প্লেট থাকে, এরকম দুটো সমান্তরাল বা প্যারালাল প্লেট থাকে। এটাকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি বলে এরকম। তো আমরা কল্পনা করতে পারি যে এরকম চারকোনা প্লেট। তো সবসময় যে চারকোনা হয় তা না, অন্য আকৃতিরও হতে পারে, বাট এরকম প্যারালাল প্লেট থাকবে। তো এটাকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, এই জন্য আমরা শুধু এজ গুলো দেখতে পাচ্ছি, এরকম কোনাকুনি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের দুই প্লেটের যে ডিসটেন্স সেটাকে আমরা ধরি ডি, আর ক্যাপাসিটরের যে প্লেটগুলোর এরিয়া সেটাকে আমরা ধরি এ, ক্ষেত্রফল এ। তো এখন এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত? ক্যাপাসিট্যান্স হচ্ছে ইপসাইলন এ বাই ডি। এই ইপসাইলনটা হচ্ছে দুই প্লেটের মাঝে যে মিডিয়াম, এই মিডিয়ামের আমরা এটাকে বলি পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা। তো যদি এটা শূন্য স্থানে হয় বা ফাঁকা থাকে বা বাতাস থাকে, তখন আমরা এখানে ইপসাইলন নট বসাতে পারি। তাহলে এখানে ইপসাইলন নট বসবে তখন। আর যদি হচ্ছে কোনো মিডিয়াম থাকে, তখন হচ্ছে আমরা ওই মিডিয়ামের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা দিয়ে গুণ করে দিলেই ইপসাইলন পেয়ে যায়। তো ইপসাইলন হচ্ছে ইপসাইলন নট ইনটু কে, ইপসাইলন নট ইনটু কে। তো এই হচ্ছে ব্যাপার যে একটা ধারকের ধারকত্ব কত, ইপসাইলন এ বাই ডি। যদি শূন্য স্থানে থাকে ইপসাইলন নট। যদি মাঝখানে হচ্ছে কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক সহ কোনো মাধ্যম থাকে, যেমন মোম দিয়ে যদি আমরা পূরণ করে দেই তখন কে দিয়ে গুণ হয়ে যাবে, বা আমরা কোনো তেল দিয়ে যদি পূর্ণ করে দেই ওই তেলের যে কে সেই কে দিয়ে এখানে গুণ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব পাওয়া যায়। যদি এই ধারকগুলোকে সিরিজ বা প্যারালাল করা হয় তখন কি হয় সেটা আমরা আগে এক নজরে একটু দেখে নিই, তারপরে হচ্ছে আবার আমরা প্রবলেম সলভ করা শুরু করতে পারবো। তো আমরা এখানে প্রথমে দেখে নেই যে সিরিজ করলে কি হয়। এটা যদি C1 হয় ক্যাপাসিট্যান্স, এটা যদি C2 হয়। সিরিজ করলে আমরা যেটা করব, ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলোকে ইনভার্স করে যোগ করে পুরোটাকে ইনভার্স করে দিব। তার মানে এর সিরিজ ক্যাপাসিট্যান্স হবে 1/C1 1/C2 হোল ইনভার্স। আর যদি প্যারালাল করা যায় এরকম, এটা C1 এটা C2, আমরা এখানে প্যারালাল করলাম। যদি প্যারালাল করি তখন প্যারালাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে সিম্পলি এই দুইটার যোগফল
C1 আর C2 কে আমরা শুধুমাত্র যোগ করে দিব, ব্যাস, তাহলে ক্যাপাসিটেন্স পেয়ে যাব। আর একটা ক্যাপাসিটরের দুই প্লেটে যতটুকু ভোল্টেজ থাকে আর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কতটুকু তার উপরে ডিপেন্ড করে যে এখানে শক্তি কতটুকু জমা থাকবে। তো শক্তির ফর্মুলা হচ্ছে হাফ সিভি স্কয়ার। এই হচ্ছে ক্যাপাসিটরে জমাকৃত শক্তির ফর্মুলা। এখন এই হাফ সিভি স্কয়ারকে আবার আমরা অন্যভাবেও এক্সপ্রেস করে লিখতে পারি, সেটা আমরা পরে আসব। তো আপাতত এই কটা জিনিস জানলাম। তো এখন আসি ক্যাপাসিটরের কনস্ট্রাকশনে। তো এখন হ্যাঁ, একজন কমেন্ট করেছে যে ফর্মুলাগুলো রোধের উল্টো। কথাটা সত্যি, রোধে হচ্ছে প্যারালাল করলে এই ফর্মুলা, সিরিজ করলে এটা, ক্যাপাসিটরে উল্টো। তো এখন আমরা একটা ক্যাপাসিটরের কনস্ট্রাকশনে আসি, যে বাস্তবে একটা ক্যাপাসিটর বা বিভিন্ন ধরনের ক্যাপাসিটর কিভাবে বানায়। যেমন সবচেয়ে কমন যে আমরা ক্যাপাসিটর গুলো দেখতে পাই বিভিন্ন সার্কিটে, ড্রামের মতো আকৃতির, সেখানে হচ্ছে এরকম লম্বা এরকম পাতলা ফিল্ম থাকে মেটালের, একটার পিছনে আরেকটা, মাঝখানে ইনসুলেটর দেওয়া থাকে, তারপর হচ্ছে ইলেকট্রোলাইট দেওয়া থাকে, তারপর এখান থেকে একটা পা বের করে, এখান থেকে একটা পা বের করে করে জিনিসটাকে রোল করে, এরকম রোল করে। যখন এরকম রোল তৈরি করে তখন হচ্ছে একটা প্যাকেজিং এর ভিতরে আটকে দেয়, নিচ থেকে দুইটা পা বের হয়ে থাকে, তো এরকম দেখা যায়। তো এরকম একটা ক্যাপাসিটর হচ্ছে এখন আমার হাতে, এই যে এটা, এই যে এরকম একটা ক্যাপাসিটর, একটা ড্রামের মতো, নিচে দুটো পা দেখা যাচ্ছে। তো এই দুটো পায়ের মধ্যে আবার একটা পা বড়, একটা পা একটু ছোট। তো যেগুলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর অর্থাৎ পোলারিটি থাকে, প্লাস মাইনাস থাকে, সেগুলো তো হচ্ছে একটা পা বড় একটা পা ছোট থাকে। তো যদি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর না হয় তখন হচ্ছে কোনো প্লাস মাইনাস নেই, যে কোনো ভাবে সার্কিটে লাগানো যায়। বাট যদি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হয়, পজিটিভ নেগেটিভ মেইনটেইন করেই লাগাতে হবে। তোমরা এরকম ক্যাপাসিটর অলরেডি অনেকে দেখে থাকবে যে ফ্যানের পিছনে যে একটা ঢাকনা থাকে, তিন কোণা ঢাকনাটা, তার ভিতরে হচ্ছে একটা ড্রামের মতো ক্যাপাসিটর থাকে, বেশ বড় সড়ো। তো ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে তখন ফ্যান ঘুরে না, তখন ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিলে আবার ফ্যান ঘুরতে থাকে। আবার ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেলেও ফ্যান ঘুরে না, তখন আবার কয়েল ঠিক করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে আমরা আসি হচ্ছে ক্যাপাসিটর সংক্রান্ত কতগুলো প্রবলেম নিয়ে। যেমন আমরা যদি এরকম করি, আমরা একটা ক্যাপাসিটর নিলাম যার প্লেটের এরিয়া হচ্ছে এ, প্লেটের এরিয়া হচ্ছে এ, আর এই দুই প্লেটের মাঝখানের দূরত্ব হচ্ছে ডি। এই মাঝখানে একটা সেপারেশন কল্পনা করি, তার এক পাশে তড়িৎ মাধ্যমাঙ্ক হচ্ছে K1, K1 তড়িৎ মাধ্যমাঙ্কের একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই অর্ধেকটা ফিল করে ফেললাম, ঠিক অর্ধেক, আর বাকি অর্ধেক ফিল করলাম হচ্ছে K2 দিয়ে। তাহলে এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কত হবে এটা আমরা জানতে চাই। তাহলে এটা কিভাবে আমরা বের করব দেখি। তো এই ধরনের প্রবলেমগুলো ক্রিটিক্যাল প্রবলেম, এগুলো অনেক সময় পরীক্ষায় চলে আসে। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা ক্লাসটা এখন দেখছো, যে বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে সবাই হচ্ছে এই প্রবলেমগুলো সম্পর্কে জেনে যাবে। এবারে আমরা আসি যে এখানে ক্যাপাসিটেন্স কত হবে। তো ক্যাপাসিটেন্স বের করার জন্য আমরা যেটা করব, এটাকে দুইটা ক্যাপাসিটর হিসেবে কল্পনা করব, অর্ধেক অর্ধেক। তো প্রথমটাকে কল্পনা করব এভাবে, দূরত্বটা ধরবো d/2, পরেরটাও যেহেতু অর্ধেক দূরত্ব, d/2 ধরবো। এখানে ধরবো K1, এখানে ধরবো K2, আর এরিয়া তো সেম থাকবে a। তাহলে দুইটা ক্যাপাসিটর হয়ে গেল। তাহলে দুইটা ক্যাপাসিটর হয়ে গেলে C1, এটাকে আমরা কি লিখতে পারবো? আমরা এটা লিখতে পারবো ইপসাইলন নট K1 ডিভাইডেড বাই d/2। পরেরটার জন্য C2 ইপসাইলন নট K2 ডিভাইডেড বাই d/2। তাহলে C1 C2 পেয়ে গেলাম। এখন পর পর থাকলে এই দুটো ক্যাপাসিটরকে আমরা আসলে কি কনসিডার করতে পারি, সিরিজ নাকি প্যারালাল? সিরিজ কনসিডার করতে পারি। তাহলে অ্যানসারটা হচ্ছে যে এই দুইটার মান বের করার পরে আমরা C1 আর C2 কে ইনভার্স করে যোগ করে ইনভার্স করে দিব, তাহলেই আমাদের টোটাল ক্যাপাসিটেন্স কত সেটা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স। তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স বের করার একটা ফর্মুলা। তো মাঝখানেও কেটে উপরে নিচে আলাদা দিয়ে দিতে পারে তড়িৎ মাধ্যমাঙ্ক, তখন হচ্ছে সেটা প্যারালাল হবে। তো এবার আমরা কিছু নিউমেরিক এক্সাম্পলে যাই, আমরা কিছু সংখ্যা দিয়ে উদাহরণ দিই। যেমন আমি একটা সার্কিট আঁকি,
এই সার্কিটে আমরা দেখব চার্জ কতটুকু, ক্যাপাসিট্যান্স কতটুকু, এনার্জি কতটুকু জমা থাকে, এরকম। এই তো এই সার্কিটটা আমরা এখন সলভ করতে চাই। তো আমাদের এখানে 5 ভোল্ট দেওয়া, এটা গ্রাউন্ড মানে 0 ভোল্ট, এটা 40 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড হচ্ছে, ফ্যারাড হচ্ছে আসলে ক্যাপাসিট্যান্সের ইউনিট, আমরা মাইক্রোফ্যারাড নিলাম এখানে, 10 মাইক্রোফ্যারাড, আর নিচেরটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার আমরা কি করতে পারি, তো আমরা জানতে চাই যে এখানে টোটাল কত চার্জ জমা থাকবে এবং কত এনার্জি জমা থাকবে। এটা প্রত্যেকটা ক্যাপাসিটরের চার্জ বের করতে চাই, আর প্রত্যেকটার জন্য আমরা মানে সব মিলে টোটাল আমরা এনার্জি বের করতে চাই। তো আমরা যদি এনার্জি বের করতে চাই সেটা খুব সহজ, সেটা হচ্ছে আগে তুল্য ধারকত্ব বের করব। এই 40 আর 10 হচ্ছে সিরিজ, তাহলে আমরা 1/40 প্লাস 1/10 এটা করব, করে অ্যানসারটাকে ইনভার্স করে দিব, করলে আসে 8। তাহলে এই দুইটার বদলে আমরা লিখতে পারি 8 মাইক্রোফ্যারাড, আর নিচে তো 2, তাহলে এই 2 এর সাথে প্যারালাল। এই হয়ে গেল আরেকটা সিম্পলিফাইড সার্কিট। এখন এই 8 আর 2 এটা তো হচ্ছে কেমন, প্যারালাল, তাহলে প্যারালাল করলে কত আসবে, যোগ করলে 10 মাইক্রোফ্যারাড। সো অ্যানসারটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। এইবার আরেকটা ফর্মুলা হচ্ছে Q ইকুয়ালস CV। তাহলে এখান থেকে এখানে কতটুকু চার্জ সেটা আমরা হিসাব করে ফেলতে পারি। তাহলে আমাদের ভোল্টেজ ছিল 5, ক্যাপাসিট্যান্স হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, তাহলে টোটাল এখানে জমাকৃত চার্জের পরিমাণ হচ্ছে 10 × 5 50 মাইক্রোফ্যারাড। তাহলে এই হচ্ছে আমাদের 50 মাইক্রোফ্যারাড। তো এই 50 মাইক্রোফ্যারাড এখানে আসলে উপরে নিচে ভাগ হয়ে যাবে। তো যাই হোক, আমরা টোটাল চার্জের পরিমাণ বের করে ফেললাম 50 মাইক্রোফ্যারাড। এখন যদি কেউ জিজ্ঞেস করে এনার্জি কতটুকু, সেটা আমরা হাফ CV² দিয়ে বের করে ফেলতে পারি। C হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, V হচ্ছে 5, তো আমরা স্কয়ার করে দিলাম, তাহলে আসবে হাফ ইনটু 10 ইনটু 5 স্কয়ার, তাহলে চলে আসলো 125 মাইক্রো জুল। তাহলে আমরা এই অ্যানসারটা এখানে লিখি, উপরে এটা মুছে দিয়ে, E ইকুয়ালস 125 মাইক্রোজুল। মাইক্রোজুল। তো এই হচ্ছে একটা ক্যাপাসিটরে ভোল্টেজ দেওয়া থাকলে, একটা ক্যাপাসিটিভ নেটওয়ার্কে ভোল্টেজ দেওয়া থাকলে টোটাল তুল্য ক্যাপাসিট্যান্স কিভাবে বের করতে হয়, প্লাস আমরা টোটাল জমাকৃত চার্জের পরিমাণ কিভাবে বের করতে পারি, তার উপরে আবার আমরা বের করতে পারি যে কতটুকু এনার্জি জমা। এটা এইভাবে হচ্ছে কাজটা করা যায়। তো আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। 50 মাইক্রোফ্যারাড না, 50 মাইক্রোকুলম। এই 10 মাইক্রোফ্যারাড হচ্ছে ক্যাপাসিট্যান্স, ভোল্টেজ দিয়ে গুণ করলে 50 মাইক্রোকুলম। 50 মাইক্রোকুলম হচ্ছে চার্জ জমা থাকে এখানে, আর এনার্জি হচ্ছে 125 মাইক্রোজুল। এই তো এরপরে আমরা সিমিলার আরেকটা প্রবলেমে চলে যাই। এটা প্রথমে তোমরা করবে, করার পর আমার সাথে অ্যানসারটা মিলিয়ে নিবে। তো এখন আমি আরেকটা ক্যাপাসিটিভ নেটওয়ার্ক দিতে যাচ্ছি, সেই নেটওয়ার্কটা থেকে সলভ করে বের করবে যে তুল্য ধারকত্ব কত আসে। তুল্য ধারকত্ব কত আসে, আমি নেটওয়ার্কটা এঁকে দিচ্ছি এখানে। উপরের ব্রাঞ্চে দুইটা ক্যাপাসিটর, নিচের ব্রাঞ্চে একটা, এরপরে এই এদের সাথে সিরিজে আরেকটা ক্যাপাসিটর, এরকম। এই জিনিসটা এভাবে কাজ করে। এইবার আমি বলে দিব যে এটা কত, এটা 20, এটা 5, এটা হচ্ছে 2। এই সম্পূর্ণটার তুল্য ধারকত্ব আমি বলে দিচ্ছি, এই সম্পূর্ণটার তুল্য ধারকত্ব হচ্ছে 2। তোমাকে বের করতে হবে এই C কত, এটা বের করো। এই সম্পূর্ণ নেটওয়ার্কটার তুল্য ধারকত্ব হচ্ছে 2, তোমাকে বের করতে হবে এই C, এই ক্যাপাসিট্যান্সটা কত। তো এটা বের করার জন্য যা যা হিসাব নিকাশ করা দরকার বা যা যা ফর্মুলা জানা দরকার আমরা অলরেডি জানি। তো এখন দেখি তোমরা কে কে এটা সঠিকভাবে বের করতে পারো।
তো আমি কমেন্টে একটু দেখতে চাই কে সবার আগে অ্যানসারটা দিতে পারবে। আচ্ছা, তো এটা বের করার জন্য আমাদের শুধু জানা দরকার যে সিরিজ করলে কি হয় আর প্যারালাল করলে কি হয়, এটা আমাদের জানলেই হবে। তো একটা অংশের কিন্তু সবগুলো মান দেওয়া, 20, 5, 2 এগুলো দেওয়া। তো এই অংশটা বের করে ফেললে এই পুরোটা মিলে একটা হয়ে যাবে। তো এই পুরোটা মিলে যখন একটা হয়ে যাবে তখন তার সাথে কিন্তু সি সিরিজ। তাহলে যেটা তুমি বের করলে সেটাকে ইনভার্স করে সি এর সাথে সি কে ইনভার্স করে অ্যাড করে টোটালটা ইনভার্স করে রেজাল্ট হচ্ছে 2। তাহলে সেখান থেকে সি বের করে ফেলা সম্ভব। আচ্ছা, অনেকে অলরেডি অ্যানসার দেওয়া শুরু করেছো। যেমন মিম অ্যানসার দিয়েছো 6, অ্যানসারটা ভুল। তারপর তন্নি অ্যানসার দিয়েছো 3, তোমার অ্যানসারটা কারেক্ট। নাফিস দিয়েছো 4, 4, 6, 4 এরকম অনেকে দিচ্ছ 3। তো আমরা দেখি আসলে কত হয়। তাহলে এই 20 আর 5 আগে দেখি এই দুটাকে সিরিজ করলে কত আসে। 1/20 প্লাস 1/5 হোল ইনভার্স, এইটুকু হচ্ছে 4। 4 এর সাথে 2, এই 4 এর সাথে 2 কে প্যারালাল করলে আসবে 6। কাজেই আমরা এই পুরোটুকু মুছে দিয়ে লিখতে পারি 6। এই পুরোটুকু মুছে দিলাম, মুছে দিয়ে লিখলাম 6। এইবার এই 6 এর সাথে কতকে সিরিজ করলে 2 হয়, সেটা হচ্ছে 1/6 1/c ইকুয়ালস, এটা যেহেতু ইনভার্স করলে 2 হবে তাহলে এখানে আমি লিখতে পারি হাফ। তাহলে 1/c হচ্ছে হাফ মাইনাস 1/6, তাহলে হাফ মাইনাস 1/6 এটা হচ্ছে 1/3। তাহলে 1/c ইকুয়ালস আসলো 1/3, তার মানে c ইকুয়ালস 3। তো যাদের যাদের অ্যানসার 3 এসেছে তাদের উত্তরটা সঠিক। তো আমি শুধুমাত্র হচ্ছে ক্যাপাসিট্যান্স বের করতে দিয়েছিলাম, এজন্য কোনো ভোল্টেজ দেইনি। ভোল্টেজ দিলে হচ্ছে এখানে কি বের করা যেত, চার্জ, এনার্জি এগুলো বের করা যেত। তো আমি পরে দেখতে পাচ্ছি অনেকে অঙ্কটা করে ফেলেছো আমার আগে আগেই। আমি দেখতে পাচ্ছি অভিজিৎ, রোমা, সালমা, তাহসিন, তারপর উৎসব, পার্থ, আজিজুল হাকিম, নাফিসা, অনেক, তোমরা সবাই হচ্ছে 3 অ্যানসারটা বের করতে পেরেছো। তো যাদের যাদের অ্যানসার 3 এসেছে তাদের উত্তরটা সঠিক। তো এখানে সিটা ছিল হচ্ছে 3। তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ নেটওয়ার্ক নিয়ে আরেকটা প্রবলেম ছিল। তো সবার শেষে আমরা যে অ্যানসারটা দেখতে পাচ্ছি যে এটার তুল্য ধারকত্ব হচ্ছে 2, তো আমি এখানে মানটা লিখে ফেলি 3। এইবার আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে আমরা যদি এখানে 10 ভোল্ট দেই, 10 ভোল্ট বিভব পার্থক্য দিলাম, এইটাতে কতটুকু চার্জ থাকবে, এটাতে কতটুকু চার্জ থাকবে, বা শুধু আমাকে এটা বলো এটাতে চার্জ বেশি থাকবে নাকি এটাতে চার্জ বেশি থাকবে। এই দুটো সিরিজে আমরা 10 ভোল্ট দিলাম, কার চার্জ বেশি থাকবে এটা আমাকে বলতে হবে। তো এই অ্যানসারটা আমি দেখি কে ঝটপট দিতে পারে। জাস্ট বলতে হবে যে 6 এ বেশি থাকবে নাকি 3 এ বেশি থাকবে, তাহলেই হবে। আচ্ছা, তো অলরেডি অ্যানসার আসা শুরু করেছে, তো আমি একটু বলে দিই এখন। সেটা হচ্ছে যতগুলো ক্যাপাসিটর সিরিজে থাকবে তাদের সবার আসলে চার্জ সেম থাকতে হয়। কারণ এই প্লেটে যদি প্লাস কিউ চার্জ থাকে তার অপোজিট প্লেটে মাইনাস কিউ চার্জ থাকতেই হয়। এইবার শুধু চিন্তা করো এই প্লেটের সাথে কিন্তু সংযুক্ত না, আলাদা। এটা সংযুক্ত কার সাথে, এই প্লেটের সাথে, পরের ক্যাপাসিটরের শুরুর প্লেটটার সাথে, এটার সাথে এটা সংযুক্ত। এমনিতে যখন কিছুই ছিল না ভোল্টেজ, তখন কিন্তু পুরোটা জিরো চার্জ ছিল। তাহলে এইবার এই কন্ডাক্টরের সাথে এই কন্ডাক্টরটা লাগানো, যদি এক মাথায় মাইনাস কিউ চার্জ থাকে আর এক মাথায় প্লাস কিউ থাকতেই হবে, আর এটাতে যদি প্লাস কিউ থাকে এটাতে মাইনাস কিউ থাকতেই হবে। কাজেই ক্যাপাসিটর যারা যারা সিরিজে থাকবে সবার চার্জ হবে সেম। তো অনেকে অ্যানসার দিচ্ছিলে যে 6 হবে 3 হবে এরকম, তো আসলে 6 3 হবে না, আসলে দুইটাতে সেম পরিমাণ চার্জ থাকবে। অনেকে 3 বেশি লিখেছো, অনেকে 6 বেশি লিখেছো, তো এগুলো ভুল উত্তর। তো আমি প্রথম সঠিক উত্তরটা পেয়েছি সিনথিয়ার কাছ থেকে। সিনথিয়া লিখেছো যে একই হবে।
আর এরপরে পেয়েছি হচ্ছে নাইমের কাছ থেকে, নাইমও লিখেছো সেম হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে এই ক্যাপাসিটরগুলোতে সেম সেম চার্জ থাকবে। তো যাই হোক, ফাইনালি এই দুই দুই হচ্ছে তুল্য ধারকত্ব। তো কিউ ইকুয়ালস যেহেতু সিভি, তাহলে এখানে 2 ইনটু 10 অর্থাৎ 20 ফ্যারাড চার্জ থাকবে। তাহলে এখানে যদি 20 ফ্যারাড থাকে, এটাকে এরকম সিরিজ করে দিলেও প্রত্যেকটাতে 20 ফ্যারাড করেই থাকবে। তাহলে এখানেও চার্জের পরিমাণ হবে 20 কুলম্ব। এখানে 20 কুলম্ব থাকবে, এখানেও 20 কুলম্ব থাকবে। তাহলে দুইটাতে 20 20 সেম সেম চার্জ থাকবে, কিন্তু ভোল্টেজ আলাদা হবে। ভোল্টেজ হচ্ছে কিউ বাই সি। তাহলে এখানে ভোল্টেজ হবে 20/6 আর এখানে ভোল্টেজ হবে 20/3। তো 20/6 করলে কত হয়? 20/6 হচ্ছে 3.33 ভোল্ট, আর 20/3 করলে 6.67 ভোল্ট। এই ভোল্টেজ দুইটা যোগ করলে আবার আমরা 10 পাই। তো এইভাবে হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে হয়। তো আমরা হচ্ছে ক্যাপাসিটর সংক্রান্ত প্রবলেমগুলো দেখে ফেললাম। তো আশা করি এই ধরনের প্রবলেম তোমরা আসলে সলভ করতে পারবে, যে কিভাবে চার্জ বের করতে হয়, কিভাবে তুল্য ধারকত্ব বের করতে হয়, কিভাবে এনার্জি বের করতে হয়। যেমন এখন যদি আমি প্রত্যেকটা ক্যাপাসিটরের এনার্জি বের করতে দিতে বলতাম, তুমি কিন্তু ভোল্টেজও জানো, ক্যাপাসিট্যান্সও জানো, সবগুলো কিন্তু এনার্জি এখন চাইলেই বের করে ফেলতে পারবে। তো এইভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হয়। তো আমরা আজকে এখানে শেষ করব এবং পরবর্তীতে এই ধরনের আরো গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।